১৯ শতকের বাংলা সাহিত্যে যিনি প্রায় একাই একটা যুগ তৈরি করেছিলেন তিনি মাইকেল মধুসূদন দত্ত। একদম, মধুসূদন দত্ত। হ্যাঁ, তো কিছু পড়াশোনা আর নোটসের ওপর ভিত্তি করে আজ আমরা দেখব কিভাবে তিনি বাংলা সাহিত্যকে একেবারে নতুন পথে নিয়ে গিয়েছিলেন। ঠিক। মানে লক্ষ্যটা হলো তার প্রধান অবদানগুলো, যেমন ধরুন অমিত্রাক্ষর ছন্দ, সনেট, নাটক, মহাকাব্য, এগুলো তাৎপর্য আর প্রভাবটা একটু বোঝা, তাই না? অবশ্যই। মধুসূদন মানেই তো বাংলা সাহিত্যের যে প্রতিষ্ঠিত ধারণাগুলো ছিল সেগুলোকে চ্যালেঞ্জ করা। শুরু করা যাক কবিতার আঙ্গিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। তিনি প্রথম বাংলা কাব্যে আনলেন অমিত্রাক্ষর ছন্দ। এটা কিন্তু শুধু পয়ারের ওই ১৪ অক্ষরের বাঁধন ভাঙা ছিল না। না না, তার থেকে অনেক বেশি কিছু। একদম। বরং বাংলা কবিতার যে ভাব প্রকাশের ক্ষমতা সেটাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। মানে জটিল চিন্তা, গভীর আবেগ, এগুলো ধারণ করার একটা নতুন বাহন পেল কবিতা। আর এই নতুন পথের সন্ধানেই তো তিনি চতুর্দশপদী কবিতা বা সনেটেরও প্রবর্তন করলেন। ঠিক, সনেট। বঙ্গভাষা সনেটের কথা ভাবুন, কি গভীর উপলব্ধি মাতৃভাষার প্রতি। এই আঙ্গিকগুলো বাংলা কবিতাকে একটা অন্য মাত্রা দিল। আন্তর্জাতিক মাত্রা বলা যেতে পারে। আর কবিতার এই নতুনের হাওয়াটা তিনি নাটকেও বয়ে আনলেন। ১৮৫৯ সালে লেখা শর্মিষ্ঠা। হ্যাঁ, শর্মিষ্ঠা। ওটাকে তো বাংলা সাহিত্যের প্রথম সার্থক আধুনিক নাটক ধরা হয়। ঠিক। এর আগে নাটক মানে তো ছিল মূলত যাত্রার আঙ্গিক। শর্মিষ্ঠা সেখান থেকে বেরিয়ে এসে আধুনিক নাট্যরীতির একটা সূচনা করল। আর নাটকের ক্ষেত্রে তার পরীক্ষা নিরীক্ষা কিন্তু এখানেই থামেনি। পরের বছরেই মানে ১৮৬০-এ লিখলেন পদ্মাবতী। হ্যাঁ, পদ্মাবতী, যেটা আবার বাংলা সাহিত্যের প্রথম মৌলিক কমেডি। আর মজার ব্যাপার হলো সেখানে গ্রিক পুরাণের চরিত্ররাও হাজির। তাই তো, ইন্দ্র, শচী, রতি এদের দেখা যায় বাংলা নাটকে। বেশ অভিনব। অভিনব তো বটেই। কমেডির পর এলো আবার ট্র্যাজেডি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী ১৮৬১ সালে। ওটার কাহিনী তো কর্নেল টডের রাজস্থানের ইতিহাস থেকে নেওয়া। হ্যাঁ, টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অব রাজস্থান অবলম্বনে। পাশাপাশি সমাজের ভণ্ডামি, অসঙ্গতি, এগুলো নিয়েও তো তিনি লিখলেন। শানিত বিদ্রূপ। সেই প্রহসনগুলো, একেই কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, অসাধারণ। একদম। আর নাটকের এই সাফল্যের পাশাপাশি সেই একই বছরে মানে ১৮৬১ সালেই এলো বাংলা সাহিত্যের প্রথম সার্থক আধুনিক মহাকাব্য মেঘনাদ বধ কাব্য। ঠিক ধরেছেন, মেঘনাদ বধ কাব্য। ৯ স্বর্গের এই মহাকাব্যটির বিশেষত্ব কিন্তু শুধু আঙ্গিকে নয়, এর বক্তব্যেও। হ্যাঁ, সেটা খুব গুরুত্বপূর্ণ। রামায়ণের গল্প থেকেও তিনি এখানে প্রচলিত বীরগাথার ছকটা কিন্তু ভেঙে দিয়েছেন। রাম বা লক্ষণের চেয়েও দেখুন, শত্রু শিবিরের বীর মেঘনাদ অনেক বেশি মানবিক, অনেক বেশি মানে সহানুভূতি জাগায়। রাবণও এখানে স্রেফ একজন খালনায়ক নন। ঠিক। এই যে প্রচলিত ধর্মীয় বা নৈতিকতার ধারণাগুলোকে চ্যালেঞ্জ করা, এটাই ছিল তার যুগান্তকারী পদক্ষেপ। এই সাহিত্যিক বিপ্লবের পেছনের মানুষটির জীবনও কিন্তু কম নাটকীয় নয়। ১৮২৪ সালে যশোরে জন্ম। হিন্দু কলেজে পড়াশোনা, তারপর ১৮৪৩ সালে সেই খ্রিস্ট ধর্মগ্রহণ। আর মাইকেল নাম গ্রহণ। পিতা রাজনারায়ণ দত্ত, মাতা জাহানবী দেবী। এরপর তো মাদ্রাজে প্রবাস জীবন, সেখানে রেবেকা ম্যাকটাভিশ ও পরে হেনরিয়েটা সোফিয়া হোয়াইটের সাথে বিবাহ। তখন তো তিনি ইংরেজি সাহিত্য রচনার চেষ্টা করছেন, টিমোথি পেন পোয়েম ছদ্মনামে। হ্যাঁ, দ্য ক্যাপটিভ লেডি, ভিশনস অব দ্য পাস্ট, এসব লিখছেন। এই সূত্রেই মনে পড়ছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদটাও তো তিনি করেছিলেন। দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর, হ্যাঁ, সেটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। মানে একদিকে ইংরেজি লেখার চেষ্টা, আবার অন্যদিকে বাংলা সাহিত্যের গভীরে ডুব দেওয়া। সব মিলিয়ে দেখলে মধুসূদন পাশ্চাত্য সাহিত্য রীতি আর আঙ্গিককে আশ্চর্য দক্ষতায় ভারতীয় প্রেক্ষাপটে বাঙালি সংস্কৃতি আর মননের সঙ্গে মিলিয়েছিলেন। একদম। তিনি বাংলা সাহিত্যকে পুরনো খোলস ছেড়ে বের করে আনলেন, দিলেন এক নতুন আধুনিক বিশ্বজনীন রূপ। এটাই বোধহয় বাংলা সাহিত্যে তার সবচেয়ে স্থায়ী প্রভাব। তাহলে সংক্ষেপে বলা যায় মধুসূদন দত্ত বাংলা কবিতা আর নাটকের কাঠামো আর আত্মা দুটোকেই বদলে দিয়েছিলেন। অমিত্রাক্ষর ছন্দ, সনেট, আধুনিক নাটক, নতুন ধরনের মহাকাব্য, সব মিলিয়ে বাংলা সাহিত্যের মোড় তিনি একাই ঘুরিয়ে দিয়েছিলেন। আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরপাক খায়।
বলুন। যে মানুষটি ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করে বিশ্বজোড়া খ্যাতি চেয়েছিলেন, জীবনের একটা বড় অংশ সেই লক্ষ্যেই ব্যয় করেছিলেন, শেষ পর্যন্ত কোন উপলব্ধি তাকে মাতৃভাষা বাংলার কাছে ফিরিয়ে আনল? মানে কোন বোধ থেকে তিনি তার জীবনের শ্রেষ্ঠ সৃষ্টিগুলো বাংলাতেই করলেন এবং অমর হলেন? হ্যাঁ, ভাষা, আত্মপরিচয় আর সাহিত্যিক নিয়তির এই সম্পর্কটা, এটা সত্যিই ভাবনার খোরাক যোগায়।